এসআইআর এর বাইরে আলোচনা হতে পারে এটা কেউ ভাবতে পারছেন না, কিন্তু এসআইআর নিয়ে তো শুধু আলোচনা হলো না, রাজনৈতিক দলগুলোর কথা শুধু শুনলেই হলো না, তর্ক বা বিতর্কের প্রয়োজন রয়েছে। কি ঠিক বা কি ভুল বা রাজনৈতিক দলগুলো কি বলতে চাইছে সেটাকে আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। একজনের যুক্তিকে আরেকজন যুক্তি দিয়ে খণ্ডন করবেন, এটাই অত্যন্ত স্বাভাবিক। তবে দেখুন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে যে ধরনের ডামাডোল চলছে, মানে যে ধরনের প্রোপাগান্ডা চলছে বা যে ধরনের রাজনৈতিক স্লোগান শাউটিং চলছে বা যে ধরনের বক্তব্য সামনে আসছে, আমার মনে পড়ে না যে এর আগে কখনো প্রায় 13 বার এসএসআর বলুন বা এসআইআর বলুন এই ধরনের তালিকা তৈরির কাজ হয়েছে। কখনো হয়েছে কেন হচ্ছে সেটারও কারণ আপনাদের জানতে ইচ্ছে করছে। সত্যিই কি নাম বাদ চলে যাবে? আচ্ছা, নাম বাদ গেলে আমাকে কি দেশ ছেড়ে দিতে হবে? এই প্রশ্ন বহু মানুষের মধ্যে রয়েছে। আতঙ্ক, দ্বিধা, দ্বন্দ্ব সব কিছু নিয়ে মানুষ রয়েছেন। কিন্তু বারবার করে নির্বাচন কমিশন, এই কিছুক্ষণ আগে রাজ্য নির্বাচন কমিশন পিসি করছিলেন দেখছিলাম, তারা বলছেন যে এসআইআরে ভয় পাওয়ার কিছু নেই, সব স্বাভাবিক প্রক্রিয়াতে চলবে এবং যেরকমভাবে অন্যবার ভোটার তালিকা ঝাড়াই বাছাই করা হয় সেরকম হবে। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল বলছে, যুক্তি দিয়ে তারা বলছেন অনেক ক্ষেত্রে কিছু কিছু অপ্রতুল ব্যবস্থা, এক, দ্বিতীয়ত হচ্ছে অবাঞ্ছিত কিছু সিদ্ধান্ত, তৃতীয়ত হচ্ছে একই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সঙ্গে একরকম বিহেভ করা হচ্ছে, অন্য রাজ্যের সঙ্গে নয়, ইত্যাদি নানান যুক্তি তারা মানুষের সামনে নিয়ে আসছেন যে কারণের জন্য তারা এসআইআরকে এখনো পর্যন্ত সেই অর্থে যেটাকে বলা হয় মোরাল সাপোর্ট সেটা তারা করছেন না। যদিও আপনাদেরকে বলে রাখি যে রাজ্য সরকারি কর্মচারীরাই কিন্তু এসআইআর এর কাজ করবেন, এটা সাংবিধানিক বিধি অনুযায়ী, আমার যদি খুব ভুল না হয় 324-এর 6 ধারা অনুযায়ী এই কাজ রাজ্য সরকারি কর্মচারীরা করবেন। এবং এসআইআর আগামী 2 মাসের একটা প্রক্রিয়া আছে, বড় প্রক্রিয়া। তারপরে ফেব্রুয়ারি 7 তারিখে গিয়ে চূড়ান্ত ভোটার লিস্ট 2026-এ আপনারা পাবেন বা আমরা পাবো, আমরা সবাই পাবো, আমরা দেশবাসী পাবো, বা মানে দেশবাসী বলা ভুল, 10টা রাজ্য এবং 2টা ইউনিয়ন টেরিটরি যেগুলোতে প্রথম পর্বে এসআইআর হবে তারা আমরা পাবো। কিন্তু এর মধ্যে যে একটা ঘটনা ঘটেছে সেটাকে আমি দুর্ঘটনাই বলবো। সেটা হচ্ছে যে পানিহাটিতে একজন মানুষের মৃত্যু হয়েছে, নাম ব্যক্তির প্রদীপ কর, এবং এই প্রদীপ করের মৃত্যুর জন্য এসআইআর দায়ী বা এনআরসি, উনি যদিও ওনার যে শেষ লেখা অর্থাৎ যেটাকে বলা হয় সুইসাইড নোট, সেখানে উনি লিখে গেছেন যে এনআরসি হচ্ছে দায়ী বা এনআরসির জন্য তার মৃত্যু হয়েছে, এরকমটাই পরিবারের তরফ থেকেও দাবি। এবং এই ঘটনার পর যার ছবি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন প্রদীপ কর, টিভি স্ক্রিনে, মানে আমি আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন প্রদীপ কর, যার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনাতে মূলত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, তৃণমূলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যেটা বলছেন এই ঘটনার জন্য অমিত শাহ দায়ী এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি দায়ী। তো কি বলেছেন তিনি? এই যে দায়, এই মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশনার এবং অমিত শাহকে। কি বলেছেন অভিষেক একবার আপনাদেরকে শোনাই, তারপর অবশ্যই আমরা আলোচনার টেবিলে আসবো। শুনুন। এসআইআর এর নাম করে বাংলার মানুষকে ছোট করা, আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত। তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি করছে অমিত শাহ, করার পরিকল্পনা করেছিল অমিত শাহ, এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার, এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন 6 মাস আগে। তারা বড় বড় ভাষণ দেয়। এই বক্তব্যের পরে খুব স্বাভাবিকভাবে তৃণমূলের অফিসিয়াল অবস্থান হচ্ছে এটা যে এসআইআর নিয়ে একটা বড় অংশের মানুষ তারা প্যানিক করছেন। একটা বড় অংশের মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ, তারা ভয়ে রয়েছে এবং সেই ভয়টা এই লেভেল পর্যন্ত যেতে পারে যে সেখানে সে নিজে সুইসাইড কমিট করতে পারে, আত্মহত্যা করতে পারে। এরকম একটা আতঙ্কের পরিবেশে এসআইআর এর জন্য দায় এবং দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ এবং নির্বাচন কমিশনারের। আমি পরিচয় করে দিই, কারণ আজকে এই আলোচনাতে আমরা ঢুকবো, এই বিষয় নিয়ে গোটা অনুষ্ঠান আলোচনা হবে এবং
এই অনুষ্ঠান থেকে আপনাদের জন্য ভয়ের কিছু আছে কিনা, আতঙ্কের, ত্রাসের কিছু আছে কিনা, সেটাও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং অরাজনৈতিক গেস্ট যারা রয়েছেন তারা স্পষ্ট করবেন। আমি স্বাগত জানাবো, আমাদের সঙ্গে গৌরব মজুমদার রয়েছেন, সিপিএম নেতা, বাম মুখপাত্র। আমার এই পরিচয় জানাতে কোনো আপত্তি অসুবিধে নেই। প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি। আমি স্বাগত জানাবো অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়কে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আলোচনায় থাকছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। উনি আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। কিন্তু আমি একজনের ইন্ট্রোডিউস করালাম না, কারণ গতকাল থেকে যদি রাজনৈতিক বক্তব্য তৃণমূল কংগ্রেসের অন্তত শোনা যায়, তাহলে নির্বাচন কমিশনের লোক না বিজেপির লোক বোঝা যাচ্ছে না। এখন মণিকাঞ্চন পাল, ওনাকে কি ডেজিগনেশন দেবে, নির্বাচন কমিশনের লোক নাকি বিজেপি মুখপাত্র? আপনারা বলুন। মণিকাঞ্চন পাল আমাদের এখানে অফিসিয়াল বিজেপির তরফ থেকে এসছেন, কিন্তু বিজেপি আর নির্বাচন কমিশনের ডিফারেন্স যে নেই, এটা তৃণমূল পরিষ্কারভাবে কালকে থেকে একাধিক জায়গায় তারা বলে এসছেন। আমি প্রথম প্রদীপ্তদাকে দিয়ে শুরু করি। প্রদীপ্তদা, এই মৃত্যুর দায় আমরা ধরে নেব যে আগামী দিনে আর কোনো অঘটন ঘটবে না, কিন্তু যদি এই ধরনের ঘটনা আবার ঘটে, তার দায় আপনারা যদি অফিসিয়ালি বলে দিয়েছেন, এটা বলছেন কেন? মানে কি কারণের জন্য? আমি কি পরিবারের বাইট শুনিয়ে নেব কি বলেছেন? আচ্ছা বেশ, তাহলে পরিবার কি বলেছেন, এই প্রদীপ করের পরিবার একবার শুনে নি, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে। শুনুন। কিছুই নেই, কি দেখবো, থেকে যেটা লিখেছে সেটাই। ওই এনআরসির জন্যই উনি, মানে এটা নিয়ে ওনার মাথাটা প্রবলেম হয়ে গেছে। স্পষ্ট কথা, বাংলাদেশ থেকে এসছে সে আজকের কথা, সেটা কোনো মানে উনি এখানে রয়েছে বিগত 50 বছর রয়েছে। প্রদীপ্তদা একজন মানুষ 50 বছর রয়েছেন, তার মনে হচ্ছে আজকে এনআরসি হলে বা এসআইআর হলে তাকে দেশ থেকে চলে যেতে হবে, এবং ভয় এই জায়গায় গেছে তাকে আত্মহত্যা করতে হচ্ছে। প্রথমেই খড়দার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কর, যিনি আজকে তার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তার পরিবারের প্রতি সমবেদনা, তার আত্মার শান্তি কামনা করছি। দেখুন, এই যে দুর্ঘটনা, এই যে বাজে ঘটনা, এটা কিন্তু তার একটা দীর্ঘসূত্র ব্যাপার আছে, তার একটা পশ্চাৎ পিছনের ঘটনা রয়েছে। আপনি যখন খুব টার্গেটেড ওয়েতে, একদম টার্গেটেড ওয়েতে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজকে বলেছেন যে আজকে মডার্ন যে জায়গাগুলো আছে, বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও বলেছেন যে ভারত আজকে মেশিনে এত উন্নত করছে যে ঠিক পাকিস্তানের কোন জায়গায় চাইবে সেখানে গিয়ে বোমা ফেলতে পারবে বলে বলছে। এই এসআইআরও কিন্তু সেরকম একটা টার্গেটেড একটা ব্যাপার। কেন বলছি এখানে? দেখুন, একদিকে আমরা এ যাবৎকাল জানতাম যে শুভেন্দু অধিকারী ইডির ডাইরেক্টর, কারণ বলে দিতে পারতেন কবে কার বাড়িতে ইডি যাবে, অথবা সিবিআই ডাইরেক্টর, কারণ বলে দিতে পারতেন কবে কার বাড়িতে সিবিআই যাবে। এখন দেখতে পাচ্ছি যে তিনি হচ্ছেন ইলেকশন কমিশনের মানে চিফ ইলেকশন কমিশনার, কারণ তিনি বলে দিচ্ছেন 1,25,00,000 রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এই যে ন্যারেটিভটা সেট আপ করছে, এটা আপনাকে একদিকে মাথায় রাখতে হবে। তারপরে মাথায় রাখতে হবে যে 4 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, একজন তার মধ্যে প্রেগনেন্ট মহিলা। সুপ্রিম কোর্ট বলে দিল যে ভাই ওকে ফেরত আনতে হবে, উনি বাংলাদেশি নন, উনি ভারতীয়, ফেরত আনো। আজ অবধি ফেরত আনলো না। এইভাবে ডিপোর্টেশনটা চলছে, এইভাবে মানুষকে হয়রানি করছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ববিতা দাস, বিজেপির সম্ভবত যুবনেত্রী, আসাম, তাকে আজও ডিটেনশন ক্যাম্পে থাকতে হচ্ছে, কারণ সে ভাই দীর্ঘদিন এনআরসি সিএ নিয়ে চর্চা করেছে, কিন্তু দেখা গেছে তারই জায়গাটা ঠিক নেই। গোবরডাঙ্গার ঢালিবাবু, যার আজও সাতক্ষীরায় নির্দিষ্ট ভোটার লিস্টে তার নাম আছে বাংলাদেশের, আবার এখানেও নাম আছে, তিনিও টেনশনে পড়ে গেছেন যে কী করবেন। অর্থাৎ বিপদ মুক্ত করতে গিয়ে মানুষকে বিপদে ফেলে দেওয়া, এবং যে কমিউনিকেশন, পলিটিক্যাল কমিউনিকেশন বিজেপি দিনের পর দিন করে যাচ্ছে, তার যে পলিটিক্যাল কালচার তৈরি হচ্ছে, তার যে সোসাইটাল এফেক্ট তৈরি হচ্ছে, তার যে সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি হচ্ছে, তার ফল হচ্ছে এই প্রদীপ করের মৃত্যু। আপনি যখন বলে দিচ্ছেন যে আপনি বেছে বেছে নাম বাদ দেবেন, টার্গেটেড, আপনি যখন বলে দিচ্ছেন যে আপনার নাম বাদ গেলে আমি সিএএ করে বিভিন্ন জায়গা থেকে আপনাদের নামটা নিয়ে চলে আসবো জাহাজ প্রতিমন্ত্রী। আমি আপনার চ্যানেলে এসে এর আগেও বলে গিয়েছি, যখন থেকে এসআইআর ডিবেট শুরু হয়েছে জুন মাস অনওয়ার্ডস, আমি বলে গিয়েছি যে দেখুন বনগা, বাগদা, গাইঘাটা সমস্ত জায়গায় কিভাবে সিএএ ক্যাম্পগুলো হচ্ছে।
তাহলে এই প্যারালাল যে জায়গাটা, প্যারালাল ভার্স তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এর ফলে যে সোশ্যাল সাইকোলজিটা হচ্ছে তার দায় কার? এসআইআর তো তৃণমূল নিয়ে আসেনি, সিএএ তো তৃণমূল নিয়ে আসেনি, এনআরসি তো তৃণমূল নিয়ে আসেনি। আপ ক্রোনোলজি সমঝিয়ে, কে বলেছিল? আমরা বলেছিলাম। আমরা যে জায়গাটায় মূল দেখতে চাইছি যে আমাদের এখানের মানুষ যাতে ভালো থাকে এবং ভালো থাকার জন্যই সরকারে রাখা। এই সরকার তো লাইনে দাঁড় করানোর সরকার, দিনের পর দিন লাইনে দাঁড় করিয়ে দিয়ে গেছে। ভাগ্য ভালো সুপ্রিম কোর্টের এখনো কিছু ভালো জাজ আছেন যারা এখনো কিছু ভালো ভূমিকা নিয়েছেন, তার ফলে আধার কার্ডকে সংযুক্তিকরণ করা হয়েছে। আমাদের প্রেসারে ভাগ্য ভালো যে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পেরেছি, তার ফলে সুপ্রিম ইসিআই একটা অনলাইন ব্যবস্থাপনা করেছে। বিজেপির লোকেরা ভয় দেখাচ্ছে 100 বার, তার প্রমাণ আছে। আচ্ছা। বারংবার বলছি, আমি তো প্রমাণ দিয়ে বলছি, আচ্ছা। এটা তো আমার কথা নয়। আচ্ছা। আমরা 12 অর্থ কমিশনকে বলে দেবো টাকা এটুকু পায়, আমরা 100 দিনের কাজের টাকা আটকেছি, আমরা বাড়ির টাকা আটকেছি, শুধু 12 অর্থ কমিশনের টাকা পায় সেটাও আটকে দেবো। কে বলেছিল? একদম। আচ্ছা প্রদীপ্তদা, মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি, মানুষের পাশে কারা, মানুষকে সাহস যোগাচ্ছে কারা? আমরা সব সময় বলছি, আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা সব সময় পাশে আছি, আমরা যে কোনো সাহায্যের জন্য আমরা মানে প্রস্তুত আছি। তৃণমূল কংগ্রেস, অবশ্যই তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস পাশে আছে বলেই আজকে বাম কংগ্রেস শূন্য এবং বিজেপি দিনের পর দিন তাদের ভোট একটা কথার উত্তর দেবেন? মানুষ আপনাদের আস্থায় বিশ্বাস না রেখে বিজেপির ভয় পেয়ে আত্মহত্যা করছে। এটা তো স্বাভাবিক প্রবণতা, কারণ আমরা তো সবার কাছে রিচ করতে পারি না, এটা তো কেউ বলবে না। আমরা কি ঘরে 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 ঢুকতে পারি? তৃণমূলের কি সেই জায়গাটা আছে? ইভেন বিজেপির আছে, ইভেন সিপিএম এর আছে। এই ভদ্রলোক বিজেপির কথা শুনেছেন আর কি, আপনাদের কথা শুনেন। সিএন এর কথা আছে। দেখুন, আমরা তো এই জায়গাটা আজকে থেকে, মানে উনি বিজেপির কথায় ভয় পেয়ে আত্মহত্যা করেছেন। পরিপ্রেক্ষিতে আপনারা আমি দাদা দেবাশিস ভুল হয়ে যাচ্ছে। আমরা তো ভুল হচ্ছে পরে বলছি, আমরা এই ঘটনার পরে দায়িত্ব নিচ্ছি তো মানুষের পাশে। আপনি নিয়েছেন, তার আগে তো বলছি না। সন্দেহ নেই। আজকে থেকে তাহলে বিজেপির ভয়টা তো আগে না। প্রদীপ্তদা, যেদিন থেকে এসআইআর এর কথা এসছে সেদিন থেকে তৃণমূল সর্বস্তরে একটা দাবি করছে। প্রথম দাবি করছিলেন এসআইআর হবে না, সেটা আমি ভুলে গেলাম, ছেড়ে দিলাম। তারপর থেকে আপনারা টিল টুডে দাবি করছেন একজন ন্যায্য ভোটারের নাম, একদম তাই দাবি করছেন 100 বার। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যে আস্থা, যে সাপোর্ট, পাশে থাকার যে ঊর্জা মানুষকে যোগানোর চেষ্টা করছে, এরপরেও মানুষ আত্মহত্যার। আমি আবারও বলছি যে বিজেপি মানুষের কাছে পৌঁছতে পারছে না। এটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো সবার কাছে, এটা কি করে বললো? তাহলে আমরা মাত্র 2,90,00,000 ভোট পাই, তাহলে তো আমরা 4 কোটি ভোট পেতে পারতাম। এইভাবে তো বিচার করা যাবে না ভাই। তাহলে তার মানে আপকি বার 200 পার, বা বিজেপির যে মাইন্ডগুলো বারবার বিজেপি বলছে, তার মানে বিজেপি মানুষের কাছে পৌঁছাতে পারছে না, তুমি সেটাই বলছো। এটাও তো সত্যি যে বিজেপি বলছে আমরা সোনার বাংলা করে দেবো, আমরা আপকি বার 200 পার করে দেবো, আমরা ক্ষমতা এলে এত লক্ষ চাকরি দিয়ে দেবো, আমরা ক্ষমতা এলে মানুষের বাড়ি বাড়ি পাঠিয়ে দেবো সবকিছু, সেটাও তার মানে তারা ব্যর্থ। এইভাবে বিচার করলে হবে না। এবার আমি মনিদার, বিজেপিকে দায় নিতে হবে, একদম বিজেপিকে দায় নিতে হবে, এবং বিজেপি ভয় দেখাচ্ছে যে ভয়ের জন্য মৃত্যু ঘটছে। তবে এসআইআর বিজেপি করছে না, নির্বাচন কমিশন করছে, এটা হচ্ছে মূলত বিষয়। কিন্তু নির্বাচন কমিশন চলছে বিজেপির অঙ্গুলি হেলনে, এটা হচ্ছে তৃণমূলের বক্তব্য। আমি এখানে দাঁড়িয়ে একটা খুব যুক্তি সঙ্গত বলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ম্যাপ পয়েন্টিং করে, এর যুক্তি নিশ্চয়ই মণিকাঞ্চন বাবুর কাছে থাকতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ম্যাপ পয়েন্টিং করে খুব লজিক্যাল একটা জিনিস বোঝাতে চাইছেন। অংশটা একটু বৃহৎ, মানে একটু বড়, কিন্তু আপনাদেরকে সেই অংশটা একটু দেখাই, তারপরে আমি মনিদার কাছে যাই, কারণ ডিরেক্ট প্রশ্ন, তার থেকে উত্তর মনিদা দিতে পারবেন। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দেখাবো আপনাদের। ম্যাপটা আমি দেখালাম, সেখান থেকে আমরা জুম ইন করে উত্তর পূর্বর দিকে গেলাম, এবং সেখানে আপনারা দেখছেন মধ্যেখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ। একদিকে রয়েছে বাংলা, একদিকে রয়েছে মেঘালয়, একদিকে রয়েছে আসাম, একদিকে রয়েছে ত্রিপুরা, একদিকে রয়েছে মিজোরাম, আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশের যে বর্ডার, আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন, তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়, বাকি 4টে রাজ্য বাদ। কেউ প্রশ্ন করে না।
বাকি যে 4টে রাজ্য রয়েছে, আপনারা খবর করেননি যে 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করেনি? অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে। 5টা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে। আমি আবার বলছি, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না। পরের স্লাইডটায় যাব। মায়ানমারের যে বর্ডার রয়েছে, মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন 4টে স্টেট রয়েছে। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না। মায়ানমারের সাথে যারা বর্ডার শেয়ার করছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়, সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে, তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসআইআর হচ্ছে না। কালকে দিল্লিতে যখন জ্ঞানেশ কুমার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনে যখন প্রেস করছিলেন, তখন একজন সর্বভারতীয় কোনো একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি আসামে কেন হচ্ছে না এটা জিজ্ঞেস করেছিলেন। এটা বাস্তব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলছেন। এই ডেটার উপরে প্রশ্ন বিজেপিকে কিন্তু সেইভাবে আমরা, বা নির্বাচন কমিশনকে আমরা, বিজেপি তো উত্তর দেওয়ার অ্যাকাউন্টেবল জায়গা নয়, কিন্তু এই অন্যান্য রাজ্যগুলোতে কেন হচ্ছে না এটা কেউ করেননি। আজকে এই প্রেস কনফারেন্সের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমি এখানে থাকা মানে মণিকাঞ্চন বাবু যিনি রয়েছেন, মণিকাঞ্চন পাল বিজেপি মুখপাত্র, আমি ওনাকে প্রশ্ন করছি যে এই যে এটা একটা যুক্তিসঙ্গত জায়গা যে ওয়েস্ট বেঙ্গল অ্যাডজেসেন্ট বাংলাদেশের সীমানা রয়েছে বাস্তব, সঙ্গে মণিপুর, মিজোরাম, আসাম এবং ত্রিপুরা রয়েছে, তাহলে অন্য সব জায়গায় বাদ দিয়ে মানে সবাইকে ছেড়ে বেঙ্গলকে ধরা হচ্ছে। এর মধ্যে কতটা রাজনৈতিক উদ্দেশ্য আছে নাকি নেই, বা বেঙ্গলে, আমি স্ট্রেট কোশ্চেন, কেন বেঙ্গলকে করা হচ্ছে অন্যান্য জায়গায় নয়? সঙ্গে আপনাকে আরও আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন, একই প্রশ্ন দেখি আপনি কি উত্তর দেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের সীমানা, মায়ানমারের সীমানার সঙ্গে ডিরেক্টলি যুক্ত নয় আমাদের কোনো অংশ, কিন্তু যেগুলো অ্যাডজেসেন্ট অংশ রয়েছে, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, এই সমস্ত জায়গাতেও এসআইআর কেন নয়? মনিদা আপনি উত্তর দেবেন, কিন্তু তার আগে একটা বিরতির সময় হয়েছে। বিরতি নিয়ে আমরা ফিরে আসব। বিরতির পর মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র রয়েছেন, অফিসিয়াল স্টেটমেন্ট আমরা পাবো এবং জানতে চাইব কেন অন্য কোনো রাজ্যে এসআইআর নয়, বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে। শুনবো মণিকাঞ্চন পালের থেকে, সঙ্গে থাকুন। মনিদা কি বলবেন? অনেক প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। প্রথমে যেটা দিয়ে শুরু হলো যে আজকে একজন মারা গিয়েছেন এসআইয়ের ভয়ে, এখান থেকে রাজনীতিটা তৃণমূল কংগ্রেস শুরু করে, এনআরসির ভয়ে। উনি যেটা মানে একবার না আমরা ইয়েটা একটু দেখাবো প্লিজ মনিদা, আমরা একটু সুইসাইড নোটটা একবার একটু দেখাই প্লিজ। সুইসাইড নোটটা একবার একটু দেখে নিই, তাহলে মনিদা আরও। এই যে দেখুন, আমার কি আরেকবার দেখে নিই একটু, আরেকবার দেখবো একটু কি লিখেছেন উনি। হ্যাঁ, আমি প্রদীপ কর 1955-50, যাই হোক উনি যেটা লিখেছেন তাতে দেখা যাচ্ছে দলিল ছিল, আবেদন করেছিলাম, এই দেখতেই পাচ্ছেন এনআরসি, এদের যেভাবে উনি লিখেছেন আর কি, এনআরসি কথাটা লেখা আছে এখান থেকে রাজনীতি তৃণমূল কংগ্রেস এনআরসি, হ্যাঁ এনআরসিটা লেখা আছে কিন্তু। হ্যাঁ দেখো দেবাশিস, তোমার মনে আছে যে তাপস মালিক কেসটা, আজকে তার যে আছে কি বলে স্ট্যাচু বলুন যাই আছে ওখানে রয়েছে, সেখানে জঙ্গলে ভরা, সেখানে তাপসী মালিক, সেখানে কেউ যায় সিঙ্গুর, হ্যাঁ সিঙ্গুরে। অর্থাৎ মৃতদেহ নিয়ে এবং মৃত্যু নিয়ে যে রাজনীতি, সেটা মমতা ব্যানার্জির মতো মনে হয় ভারতবর্ষে কেউ পারবে না আমার দেখা, নাম্বার 1। নাম্বার 2, তোমরা শুনেছো ডিমানিটাইজেশনেও এরকম অনেক লোক আত্মহত্যা করেছে, এখন বলে ওর ইস্যুটা হয়ে গেছে তো সাকসেসফুল ইস্যু। অর্থাৎ কোনো ইস্যুর সাথে কেউ মারা গেলে তখন সেটাকে অ্যাটাচ করে দাও,
না, কিন্তু করে দিয়ে লিখছে। আমি কেন বলছি অ্যাটাচ তো ওনারা এক মিনিট, করছেন এক মিনিট, না। কেন বলছি? উনি তো যে নিজে রাজ- এনআরসির কথাটা না, লিখেছেন। না, যে রাজ্যে পুলিশের সহায়তায় একজন নারীকে ধর্ষণ করে হত্যা করে বাড়ির লোককে না জানিয়ে দাহ করে দেওয়া হয়, সে রাজ্যে অনেক কিছু করা সম্ভব। না, এইভাবে তো আপনি একটা আমি স্টেটমেন্ট বলছি, করে দিতে পারেন না। লেট মি ক্লিয়ার আমি বলছি, আমি বলছি তো। আমি কারো বলার সময় disturb ওনার করিনি। ওনার ওনার যে আত্মহত্যা করেছেন, ওনার হ্যাঁ, মৃত্যুর বলছি। যে এতে লিখেছেন উনি, আরে দাদা শুনুন না, হ্যাঁ, বলছি তো। বেশ। আজকে করেছে এটা, উনি যে আত্মহত্যা করেছে এটা পুলিশ বলেছে, স্টেটমেন্ট দিয়েছে? না, আত্মহত্যা তো পুলিশ কে দিয়েছে? বলবে না, এটা তো কে অটোপসি দিয়েছে? রিপোর্ট করলে। হ্যাঁ, দিয়েছে, রিপোর্ট দিয়েছে। কেউ রিপোর্ট দেয়নি তো, ডাক্তারও রিপোর্ট নেই, কেউ রিপোর্ট নেই। অভিষেক ব্যানার্জি জেনে গেল ওই লেখাটা যে ওনার লেখা, সেই লেখাটা কেউ বলেছে? আচ্ছা। সেটা হয়েছে, কেউ বলেনি, কেউ জানলো না, অভিষেক ব্যানার্জি জেনে গেল। যিনি এমপি হওয়ার জন্য তার তৃণমূল কংগ্রেসে 1% কন্ট্রিবিউশন, তিনি জেনে গেলেন উনি আত্মহত্যা করেছে। কোনো সরকারি রিপোর্ট আমাদের কাছে নেই যে এটা এনআরসির জন্য আত্মহত্যা, বা এই যে সুইসাইড নোটটা ওনারই হাতের লেখা, তার কোনো প্রমাণ কিন্তু এখন পর্যন্ত না সিএন চ্যানেলের কাছে আছে, না তৃণমূল কংগ্রেসের কাছে আছে, না অভিষেক ব্যানার্জির কাছে। না, সেটা থাকলে তো এবার বিষয় দেখুন, বিষয়টা কোথায়? প্রথম ইস্যু তুললো এরা যে সুপ্রিম কোর্টে গেল যে এসআইআর হতে দেব না। সুপ্রিম কোর্ট বলল যা সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন নেবে, তুমি ধারাগুলো বলেছো, আমি আর ওদিকে যাচ্ছি না। নাম্বার 2, যখন সুপ্রিম কোর্ট বলল যে এই ইলেকশন কমিশন বলল আপনারা বিএলওদের নির্দেশ দিন ভোটারদের সাথে যাওয়ার, এই তৃণমূল কংগ্রেস কি বলল যে আমরা কেন এত তাড়াতাড়ি বিএলওদের লিস্ট জমা দেবো। সুপ্রিম কোর্ট 22শে আগস্ট 2025 সুপ্রিম কোর্ট বলল, সব পার্টির নেতাদের নির্দেশ দিল যে আপনারা বিএলওদের নির্দেশ দিন যাতে ভোটারদের সাহায্য করে। দুবার ব্যর্থ হলো। নাম্বার 3 কি বলল? আধার কার্ড কেন যুক্ত হবে না? প্রদীপ্তও বলল আধার কার্ড যুক্ত হবে না। সুপ্রিম কোর্ট গত 8ই সেপ্টেম্বর 2025 বলল আধার কার্ড হচ্ছে নাগরিকত্বের প্রমাণ নয়, যেটা আধার কার্ডের উল্টো দিকে লেখাই আছে যে আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি নট অফ সিটিজেনশিপ। এই কথাটাই বললো। এরা খুব লাভলা দেখেছে, আধার কার্ডের কথা শুনে নিয়েছে, একই জিনিস লেখা আছে, ওটা নিয়ে কেস করার কিছু ছিল না। সব গেল, কিন্তু আপনি আসল প্রশ্নের কিন্তু আমি বলছি তো, আসছি কেন আমি এই 3টে ঘটনা বললাম। 3টে জায়গাতেই কিন্তু এরা ধাক্কা খেলো, সুপ্রিম কোর্ট কিন্তু এদের নাকচ করে দিল। যখন দেখলো আর কিছুতেই কিছু হচ্ছে না, তখন একটা মৃতদেহ নিয়ে এসে সেই সহানুভূতি খেলো। আমি বারবার বলছি, একটা মৃত্যু অপেক্ষিত নয়, কেউ ওর জন্য দুঃখিত, সবাই দুঃখিত, আমি বলে না, সিপিএম তৃণমূল কংগ্রেস সবাই দুঃখিত, কিন্তু সেটার সাথে এসআইআরকে বা কোনো একটা রাজনৈতিক ইস্যুকে লাগিয়ে দিয়ে মানুষের সহানুভূতি আদায় করা, এটা মমতা ব্যানার্জির থেকে কেউ ভালো জানে না। আর তার পথ অনুসরণ করে অভিষেক ব্যানার্জি চলছে। সিম্পল আছে, আমাকে যুক্তি দিয়ে বোঝাও যে ওই সুইসাইড নোটটা না, আপনি একটু যুক্তি দিয়ে, আমি বুঝলাম এটা নিয়ে মানুষের প্রশ্ন থাকবে যে সুইসাইড নোট ওনার কিনে এবং মৃত্যু আত্মহত্যা কিভাবে হয়েছে। সরকারি নথিতে বলা আছে যে ওটা ওনারই সুইসাইড নোট এবং আমি বুঝতে পারি, কিন্তু আপনাকে যে প্রশ্নটা আমি করলাম যে একাধিক রাজ্য, বর্ডার অ্যাডজেসেন্ট যে সমস্ত রাজ্যগুলো, সীমা সংলগ্ন রাজ্য, সেখানে না করে পশ্চিমবঙ্গকে কেন বাছা হলো? এবার নাম্বার 2, এইবার কেন পশ্চিমবঙ্গকে বাছা হয়েছে? এখন এইখানে এসআইআর করতে গিয়ে আজকেই আমি দেখছিলাম একটা জায়গায় যে একটা রিপোর্টে আসছে যে আইবি রিপোর্ট দিচ্ছে বিভিন্ন জায়গায় যে হারে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, যে হারে পপুলেশন মানে জনসংখ্যার বার্থ রেট, তার থেকে ভোটার লিস্টের নাম উঠছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুপ্রবেশ একটা ইস্যু, বিভিন্ন জায়গায়, শুধু নট ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। আমরা ব্যাঙ্গালোরে দেখলাম তো, ব্যাঙ্গালোরে দেখলাম। এইবার আমি বলছি, আপনারা বলছেন রোহিঙ্গা আসছে, তার রোহিঙ্গা ঢুকবে কোথায়? তার রোহিঙ্গারা কি ফ্লাইটে করে এসে দমদম বন্দরে নামছে? অ্যাকচুয়ালি এরা তৃণমূল কংগ্রেস তো রাজনীতি করার জন্য করেছে। আজকে মায়ানমার দিয়ে যদি আমরা নর্থ ইস্টে যাই, সেখান থেকে কেরলে পৌঁছাতে, গুজরাটে পৌঁছাতে, মহারাষ্ট্রে পৌঁছাতে যে টাকা খরচা হবে, যদি ওয়েস্ট বেঙ্গল দিয়ে কলকাতা যায় তার থেকে 10 ভাগের 1 ভাগ পয়সা খরচা। এটা সবাই জানে, অন্নপ্রাশনের ছেলেও এই কথাটা জানে যে আমি যদি ওয়েস্ট বেঙ্গল কলকাতা হয়ে যাই তাহলে আমার অনেক, তার লক্ষ্য তো ওয়েস্ট বেঙ্গল। মানে আপনি বলছেন যে নির্বাচন কমিশন মনে করছে যে এখানে সবথেকে বেশি ঘুষবেঠিয়া আছে, সবথেকে বেশি অনুপ্রবেশকারী। এটা তো এটা সবাই জানে। আজকে তুমি চিন্তা করো না, এখান থেকে মায়ানমারে যেতে, বাংলাদেশ থেকে মায়ানমার হয়েছে গুজরাটে যাবে, কেরলে যাবে কাজের জন্য, সেইটা বেশি খরচা সাপেক্ষ না বাংলাদেশের এই কাটাতার টোপকে কলকাতা হয়ে বেরিয়ে যাবে, কোনটা তার কাছে খরচ সাপেক্ষ? এটা অনেক কম খরচ না। মানে সে ত্রিপুরায় আখাউড়া বর্ডার হয়ে ত্রিপুরা ঢুকবে না? না, ত্রিপুরায় যেখানে ঢুকেছে,
আসামে তো আসামের ইস্যুটাই তো আলাদা, তোর তার জন্য তো আলাদা প্রশ্ন রেখেছো আচ্ছা। যে আসামে কেন হচ্ছে আচ্ছা, না, তার জন্য তো আলাদা প্রশ্ন রেখেছো। আচ্ছা। কিন্তু কলকাতার সাথে, কলকাতা তো একসময় ক্যাপিটাল ছিল, তার সাথে সারা ভারতবর্ষের বিভিন্ন 1911 সাল পর্যন্ত কমিউনিকেশনের যে ব্যবস্থা রয়েছে সেটা ভারতবর্ষের মিজোরামের সাথে নেই, সেটা নাগাল্যান্ডের সাথে নেই, সেটা ত্রিপুরার সাথেও নেই, সেটা ওয়েস্ট বেঙ্গলে, এবং ত্রিপুরারও অনেক লোক ভায়া কলকাতা হয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়। বেশ। তো সুতরাং এই কারণেই করা। আর নাম্বার 4 যে কোশ্চেনটা তুমি করলে যে কেন আসামে নয় অন্যান্য না, রাজ্যে, এটা দেখো, জ্ঞানেশ কুমার কালকে বলেই দিয়েছেন, আমার একদম মনে হয় clear করে দিয়েছে তো আসামের নির্বাচন ইস্যুটা কমিশনার না, বলে আমার দিয়েছেন যে প্রশ্ন- আসামে কেন নয়। আমার প্রশ্ন আসামে কেন নয়, জ্ঞানেশ কুমার ক্লিয়ার করার দেওয়ার পর অভিষেক ব্যানার্জি কেন এই প্রশ্নটা তুলছে শুধু রাজনীতি করার জন্য? কালকে কি বলেছিলেন? একটা লাস্ট কথা, লাস্ট লাইন, যদি এইটাই হয় যে যেটা অভিষেক ব্যানার্জি বললে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করা উচিত, উচিত কেন? তুমি তো রাজ্যে একদম জেনারেল সেক্রেটারি, করো এফআইআর, কলিজায় দম থাকলে এফআইআর করে দাও। বেশ, আমি দ্রুত দেখিয়ে নেব আপনাদের যে আসাম নিয়ে, যদি প্লিজ আমাকে একটু সময় দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন, এবং ব্যাক টু ব্যাক আমি দেখাবো যে গতকাল জ্ঞানেশ কুমার অ্যাকচুয়ালি কি বলেছিলেন। যেটা মনিদা বলছেন যে জ্ঞানেশ কুমার বলার পর প্রশ্নই আসে না আসাম নিয়ে প্রশ্ন তোলার। আসুন দুটো বক্তব্যই পর পর আপনাদেরকে শোনাবো, ব্যাক টু ব্যাক শুনুন। যে 5টা রাজ্যে আগামী 2026 সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে, তার মধ্যে বাংলায় নির্বাচন আছে, কেরালায় নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে, আসামে নির্বাচন আছে, পন্ডিচেরিতে নির্বাচন আছে। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে, এবং এটা তো কাকতালীয় হতে পারে না। এই 5টা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী 5 মাস 6 মাসের মধ্যে নির্বাচনে যাবে, সেখানে এসআইআর হবে না, বাংলায় এসআইআর হবে। তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে, আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে, সেই জন্য আমরা আসামে করব না। তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এসব গল্প দেন কেন? आगामी जो 5 राज्यों के चुनाव है, क्योंकि अगले साल मध्य में वहाँ चुनाव होने, उसमें असम भी है। असम में आपने एसआईआर कराने का फैसला नहीं किया है दूसरे चरण में, तो इसकी वजह क्या है, कारण क्या है, और यहाँ कब कराएंगे? जैसे कि आप सब लोगों को विदित होगा, भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है। और दूसरा विषय ये है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था, वो आसाम पर लागू नहीं होता, और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे। ফিরে আসলাম আর এই মুহূর্তে গৌরবের কাছে যাব, কিন্তু গৌরবের কাছে যাওয়ার আগে আজকে বিকেলের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স হওয়ার পরে আমরা টেলিফোনে ধরেছিলাম আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। উনি কি বলেছেন একবার শোনাই আগে, শুনুন। ওর পিসি এবং ওর মামা মোদির দল বাংলার এত বড় অপমান ভারতবর্ষের মানুষের কাছে ইতিপূর্বে কেউ করতে পারি না, যৌথভাবে তৃণমূল বিজেপি করছে পরিকল্পনা করে, এবং সেজন্যই তারা বিভিন্ন অযৌক্তিক ক্ষেত্রে বাংলা বাংলা করে বাংলাকে অসম্মানিত করছে। এসআইআর একটা ভুল পদ্ধতি, এটা নিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য আছে, এবং এসআইআর তৈরির মূল উৎপত্তির উৎস হচ্ছেন তো ওর পিসি, যিনি অকারণে অনুপ্রবেশ করে বিজেপির যখন সঙ্গী ছিলেন এই সমস্ত আওয়াজ তুলেছেন। আজকে সেটাকে বিজেপি ব্যবহার করছে প্রকৃতপক্ষে সমস্ত প্রান্তিক মানুষকে অসুবিধায় ফেলবার জন্য। অতএব উনি এইসব কথা যত কম বলেন ততই বাংলার পক্ষে ভালো। আচ্ছা, এবার তো গৌরব বলবে খুব স্বাভাবিকভাবে, কিন্তু তার আগে এই যে বাংলা এবং বাঙালিকে টার্গেট, আরও আরেকবার আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় বাংলা এবং বাঙালিকে অপমান এবং টার্গেট এই এসআইআর নিয়ে উঠে আসলো। কি বলেছেন অভিষেক একবার চট করে শুনে নি, তারপরেই গৌরবের কাছে আমরা চলে যাব।
যত ক্ষমতা আছে আপনারা প্রয়োগ করুন। আপনি 2 বছর ধরে এসআইআর করেছেন 2002 সালে, তাহলে আপনার হাতে কি জাদু কাঠি এসছে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আমি কৌতূহলবশত জানতে চাইছি কি জাদু কাঠি আছে আপনার হাতে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে সময় নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। গৌরব, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে উনি যেটা বললেন যে 2 বছরের কাজ 2 মাসে, আমি বলবো যে ওনার পিসিই তো বলেছিলেন ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে যে 99% কাজ আমি করে ফেলেছি আর আমার কোনো কাজ নেই। এখন উনি এইসব কাজের নিয়ে প্রশ্ন তুলছেন, এই প্রশ্ন তো ওনার পিসির কাছে করা উচিত ছিল। 1, 2 এখানে বিজেপির যিনি প্রতিনিধি মনিরা বলছিলেন যে এই পশ্চিমবাংলায় নাকি ভোটারের থেকে মানে জনগণ বেড়ে গেছে, যা ভোটার তার থেকে বেশি জনগণ। তাহলে তো এসআইআর করবার আগে তো না জন্ম হারের চাইতে ভোটার বেশি উনি বলছেন, মানে যা ভোটার ইনক্লুশন হয়েছে, যেটা ইনক্লুড হয়েছে, তাহলে তো জন্মহার কম। তাহলে তো আগে জনগণনা করা উচিত ছিল। কেন জনগণনা পশ্চিমবাংলায় বা সারা দেশে হলো না? তার আগে এসআইআর হলো। জনগণনা আগে করা উচিত ছিল। জনগণনা করলেই তো বেরিয়ে যেত কে ভোটার আর কে ভোটার নয়, কে দেশের বাসিন্দা কে বিদেশের বাসিন্দা এখানে এসে উপস্থিত হয়েছে। সুতরাং জনগণনা না করে এত বড় বড় কথাবার্তা কোথা থেকে বিজেপি বলে, এটাই আমার কাছে প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে প্রদীপ্তদা অনেকগুলো কথা বলেছেন যে এই ভোটার লিস্টের সংশোধন, আমি বৈধ ভোটারকে যেন নাম বাদ না যায়, হ্যাঁ কাউকে এখানে করতে দেবো না, রেয়াত করবো না, প্রদীপ্তদাদের পার্টি বলেছেন। কিন্তু প্রশ্ন প্রদীপ্তদা, আপনার দলেরই নেত্রী এই বছরেরই ফেব্রুয়ারি কি মার্চ কি এপ্রিল মাসে আপনার দলেরই নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আপনার দলের নেতাদের নির্দেশ দিয়েছিলেন যে আগামী মানে যেদিনকে মিটিং হচ্ছে তার 1 সপ্তাহের মধ্যে আপনারা ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যান, ভুয়ো ভোটার চিহ্নিত করুন। আপনার দলের নেত্রী নির্দেশ দিয়েছিলেন, সেই ভুয়ো ভোটার আপনার দলের নেতারা কতগুলো ভুয়ো ভোটার ধরতে পারলেন তার লিস্টটা একটু দেখাবেন, আপনার দলের নেত্রীকে একটু দেখাবেন। বা তারা কি হচ্ছে যে নির্বাচন কমিশনে জানিয়েছে যে অমুক এলাকায় এতজন ভুয়ো ভোটার আছে? প্রদীপ্তদা অনেকগুলো নাম বললেন, আসামের ববিতা দাস থেকে শুরু করে ওই উত্তর 24 পরগনার ঢালি। প্রদীপ্তদা ভুলে গেছে নিউটন দাসের কথা, যে নিউটন দাস নিজে বলেছেন ভিডিওর মাধ্যমে, আপনাদের এই চ্যানেলেই দেখিয়েছেন, মন্টুরাম পাখিরার বিধানসভা কেন্দ্রে তিনি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ করেন আর এখানে এসে ভোট দিয়েছেন, হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন, ভোট দিয়েছেন, ওখানেও ভোট দিয়েছেন। সুতরাং তৃণমূল আর বিজেপি এরা যে একে অপরের পরিপূরক, এইখানে দাঁড়িয়ে এরা একে অপরের মানে সংযুক্ত হয়ে হচ্ছে যে কাজ করছে। আজকে খড়দার বুকে একজন মানুষ 57 কি 58 বছর বয়সী মানুষ মারা গেলেন। আপনি দেখবেন সেই মানুষটা, ওই যে আপনারা সুসাইড নোটটা দেখাচ্ছেন, সেই সুসাইড নোটে একটা জায়গায় লেখা আছে যে তার ভয় হচ্ছে, তিনি দেশে থাকতে পারবেন না, চলে যাবেন। আসলে এটাই হয়। তৃণমূল বলছে যে আমি এসআইআর করতে দেব না, বিজেপি বলছে এসআইআর না করলে হচ্ছে যে এ রাজ্যে ভোট হবে না। সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে এই ভয়মুক্ত পরিবেশ থেকে, এই ভয়যুক্ত পরিবেশ থেকে ভয়মুক্ত পরিবেশে করবার জন্য আমরা বামপন্থীরা বলছি যে এসআইআর বা এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের যে সংশোধনের কাজ, এই কাজ তো সারা বছর হয়। এই কাজ সারা বছর, ভোটার লিস্টের নাম তোলা, নাম বাদ দেওয়া সারা বছর হয়। আজকে এত ডিজিটালাইজেশন হয়েছে যে মৃত ভোটার যে মারা যাচ্ছে তার নাম হচ্ছে যে ওই বার্নিং হাটে নথিভুক্ত হচ্ছে। তাহলে স্বাভাবিক কারণেই সেখান থেকেই তো পাওয়া যায় যে ভোটার যারা মারা যাচ্ছেন তাদের নাম হচ্ছে যে ভোটার লিস্টে থাকবে না। নকল ভোটার, স্থানান্তরিত ভোটার, এই নামগুলো নির্বাচন কমিশনের সারা বছরের তাহলে কাজ কি ছিল? হঠাৎ করে 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে নামিয়ে এনে একটা হুড়ুম তারাম করে এই এসআইআরকে হচ্ছে যে নামিয়ে দেওয়া। আজকে বিহারের কথা এলো, 21 বার কোর্টে থাপ্পড় খেয়েছে নির্বাচন কমিশন। আপনারাও দেখিয়েছেন, আপনাদের চ্যানেলেও আমি ছিলাম, যে 21 বার নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নানা রকমভাবে হেকেল করেছে। সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত এই নির্বাচন কমিশন লাস্ট পর্যন্ত বলতে পারেননি যে কোন
হচ্ছে যে নথিটা গ্রহণযোগ্য, এতগুলো কথা হচ্ছে যে তারা বলেছেন। তারপরে দাঁড়িয়েও বিহারে হয়েছে, সেখানে ভোট হচ্ছে, দেখা যাবে কি হয়। কিন্তু পশ্চিমবাংলার বুকে এই বিজেপি এবং তৃণমূল মানুষকে ভয় দেখানোর একটা প্রক্রিয়া চালু করেছে যে আপনার ভোটার লিস্টের নাম না থাকলে আপনি হচ্ছে যে এখান থেকে চলে যাবেন। না, এটা ভোটার লিস্টের নাম না থাকলে নির্বাচন কমিশন কাউকে সিটিজেনশিপ দিতে পারে না। ভোটার লিস্টের নাম না থাকলে ভোটার লিস্টের নাম কি করে তোলা যাবে তার ব্যবস্থা করবে। তার রেকটিফিকেশনের জন্য 1 মাস রাখা হয়েছে, প্রথম 1 মাস রাখা হয়েছে। 1 মাস কি রাখা হয়েছে, এখন 1 মাসের মধ্যে কি হবে সেটা তো আমরা দেখব, সেটা পরের ব্যাপার। বেশ, আমি সম্বিত বাবুর কাছে যাই। এই যেটা গৌরব বলছে যেটা একটা রেগুলার প্রসিজিয়ার, এবং একটা পাখি পর্যন্ত জানতে পারেনি যে কালীগঞ্জের উপনির্বাচনে 6000 লোকের নাম বাদ গেল, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে সম্বিতবাবু এই যে এসআইআর এর নাম করে, মানে লিটারেলি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এসআইআর বা এনআরসি হোয়াট এভার ইট ইজ, এর জন্য একজন লোক মারা গেলেন। আমরা কেউ আজকের দিনে দাঁড়িয়ে শিওর হয়ে বলতে পারছি না যে আগামী দিনে এই ধরনের ঘটনা ফার্দার আর ঘটবে না রাজ্যে, এবং সেই উদ্যোগও আমরা দেখছি না। সব রাজনৈতিক দল একসঙ্গে মানুষকে বাঁচানোর যে চেষ্টা করবে, যৌথ সম্মিলিত একটা কালেকটিভ প্রয়াস, সেটাও নেই। সবাই রাজনীতি করছেন তাদের দিক থেকে, তারা ঠিক করছেন। কিন্তু মানুষের স্বার্থে, যারা ভোটার তাদের স্বার্থে, মানে তাদের মনে যদি ভয় থাকে, সেটা বিজেপি ভয়ে হয়তো বাড়াতে পারবে না, তৃণমূল হয়তো পুরো ভয়টাকে শুষে নিতে পারবে না। মানুষের কাছে মানুষের এটা এখনো মানুষ বুঝতেই পারছেন না যে ভোটার তালিকাকে নিবিড়ভাবে সংশোধন করার প্রক্রিয়া আসলে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া নয়। মানুষকে বোঝানো হচ্ছে দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে, তুমি এটা পাবে না, সেটা পাবে না, এরপরে এনআরসি হবে, এরপরে সিএ হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিজেপি 1000-এর উপর নাকি সিএ ক্যাম্প করেছে। বিজেপিকে বলতে হচ্ছে যে যাদের নাম বাদ যাবে তারা যদি অমুসলিম হয়, সিএ অনুযায়ী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তাদের আবার নাম তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। বিজেপির মন্ত্রীরা বলছেন। আসল এসআইআর কি ভয় পাওয়ার কোনো জায়গা আছে কিনা এখানে, সম্বিত বাবু? না, আসল এসআইআর ভয় পাওয়ার জায়গা নেই। এটা একটা খুব সাধারণ একটা সাংবিধানিক প্রক্রিয়া, যেটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে। তারাই নিবিড় সংশোধন করতে পারে, এবং এই ঘটনা আগেও হয়েছে। 2002-03 যখন হয়েছে এসআইআর, তখন আমরা কেউ জানতে পেরেছি যে এটা এত বড় ব্যাপার? এত বড় ব্যাপার হয়ে উঠেছে এই কারণেই যে এটা নিয়ে আমরা যেটা বলছি যে একটা আতঙ্ক, ভীতি তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে এই কারণেই যে কিসের সাথে এসআইআর কে তুলনা করা হচ্ছে। একটা অবজেক্টিভ হচ্ছে যে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে এখান থেকে বার করে দেওয়া হবে, এবং তাদের ভোটার লিস্টে নাম থাকলে তাদের নাম বাদ দেওয়া হবে। এটা একটা আতঙ্কের কারণ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আতঙ্কের কারণ কাদের হচ্ছে? যাদের ভয় পাওয়ার কথা তাদের হওয়ার, মানে যারা অনুপ্রবেশকারী তাদের আতঙ্ক হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এইটা আমার নাম যদি বাদ পড়ে যাবে, আমি আর ভারতীয় নাগরিক থাকবো না। এটা ডিম আগে না মুরগি আগের মতো ব্যাপার এটা। কারণ নির্বাচন কমিশনের এখতিয়ার নেই কাউকে নাগরিকত্ব দেওয়ার, অথচ ভোটার তালিকায় কোনো ভারতীয় নাগরিক যিনি নন তার নাম থাকারও কথা নয়। তো নির্বাচন কমিশন এমনভাবে পুরো ব্যাপারটা দেখাচ্ছে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, গতকাল জ্ঞানেশ কুমার যিনি মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে আসামে এনআরসি প্রক্রিয়া চলছে এবং তার জন্য তারা করছেন না এখন এসআইআর, সেখানে নাগরিকত্বের প্রক্রিয়া চলছে। তার মানে কি না এনআরসি আর এই এসআইআর এক হয়েছে? সুপ্রিম কোর্ট কোথাও বলেছে যে আপনারা এসআইআর করবেন না আসামে? সে কথা বলা হয়নি। কাজে এবং দুপক্ষই, মানে রাজনৈতিক দল তারা রাজনীতি করবে। এই ভদ্রলোক যিনি আত্মহত্যা করেছেন, কি কারণে আদৌ করেছেন না করেছেন সেটা চলবে, সে নিয়ে বিতর্ক হবে, তদন্ত হবে, ইত্যাদি হবে। কিন্তু দুপক্ষ যদি একটা রণংদেহী মূর্তি নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং এই পুরো এসআইআরটাকে বলা হয় যে আমি বাংলাদেশি কতজন আছে তাদেরকে আমরা এখান থেকে বার করে দেব, রোহিঙ্গা কতজন আছে, এত কোটি নাকি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে রয়েছে, তাদের নাম ভোটার তালিকায় এসে গেছে, সেইটা নিয়ে এক ধরনের বিবৃতি হচ্ছে। আরেক ধরনের বিবৃতি হচ্ছে না আমরা এসআইআর করতেই দেব না। আরে সাংবিধানিক একটি প্রক্রিয়া, আপনি ওরকম ভাবে বলতে পারেন না। তো এই যে একটা যুযুধান দুপক্ষ দাঁড়িয়ে পড়েছে, তার মাঝখানে সাধারণ মানুষ তারা চাপা পড়ে যাচ্ছেন। আপনি এই সাধারণ মানুষের আলোচনা যদি শোনেন, তারা কেউ স্পষ্ট করে বুঝতে পারছেন না তাদের করতেটা কি হবে। একদম তাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না, তাদের ভোটার লিস্টে কোথায় গিয়ে নাম দেখতে হবে, যদি নাম না পাওয়া যায়। অনেকের বাবা মা হয়তো মারা গেছেন 2002-তে, তাদের নাম ভোটার লিস্টে ছিল না, তারা কি করবেন? তারা এখানকারই বাসিন্দা। আরেকটি যেটি বিষয় আমি একটু সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যে
পশ্চিমবঙ্গের যে সামাজিক ভৌগোলিক অবস্থান এবং সেখানকার যে একটা আবেগ রয়েছে, সেখানকার একটা যে পরিস্থিতি রয়েছে, সেটা রাজনৈতিক দলগুলো স্বীকার করছে না। ইলেকশন কমিশন হয়তো বুঝতে পারছে না, কারণ বাংলাদেশের সাথে আমাদের বর্ডার সেটা একটা পোরাস বর্ডার, সেখান দিয়ে যাওয়া আসা চলেছে। এর আগেও কোনো মানুষ এসছেন বাংলাদেশ থেকে স্বাধীনতার পরে পরে হয়তো এসছেন, তাদের পরিবারে থেকে গেছেন, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ঘটনা রয়েছে। সেইগুলোকে আমরা কেউ কনসিডারই করছি না। যে একটা স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়াকে একটা রাজনৈতিক একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দেবো। একদম বেশ, আমি আসবো একটা বিরতির সময় হয়েছে। তবে এটাও ঠিক যে 2002 থেকে 4 অবধি যখন এসএসআর হয়েছিল 28 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। সেইভাবে রাজনীতিক অলিন্দে আলোচনাই শোনা যায়নি, তখন রাজ্যে বামেরা শাসন করছিল। 2002 সালের কথা আমি বলছি। আর এবার রাজ্যের সিইও মনোজ আগরওয়াল তিনি বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিরতির পর ফিরে এসে সেই বক্তব্য আপনাদেরকে দেখাবো, আবারও আলোচনার টেবিলে যাব, শেষ পর্যন্ত থাকবো, সঙ্গে থাকুন। সবাই ট্রেনিং হয়ে গেছে, আবার আমাদের অ্যাপ আজ বিকেলের মধ্যে আমরা পাবো, বিএলও অ্যাপ, যেটা নিয়ে আমরা বিএলওদের ট্রেনিং করবো। অ্যাপ নিয়ে লেটেস্ট গাইডলাইন যে আছে ওটা ট্রেনিং করব। আমাদের আইটি ট্রেনিং হয়ে গেছে। আমাদের ইসিআই থেকে আজ থেকে সকালে 9টা থেকে 6টা পর্যন্ত আইটি হেল্প ডেস্ক খুলে গেছে। যে কোনো বিএলও সুপারভাইজার, যে কোনো এইআরও, যে কোনো ইআরও, ডিও, সিও অফিসে আমরা কন্ট্যাক্ট করতে পারবো ওখানে কি আমাদের আইটি নিয়ে প্রবলেম হচ্ছে, তো ওরা আইটি নিয়ে বি আমাদেরকে সাহায্য করবে। বাকি আমাদের বি টিম আছে। আশা করি এটা একদম আমরা এমন ভোটার লিস্ট তৈরি করব যেটা 100% ফেয়ার হবে। ভোটার আশা প্রয়োজন আছে, এলিজিবল আছে, ও নিশ্চয়ই কোনো বাদ যাবে না। টান আমরা শুনে আসছি যে একজনও বৈধ ভোটার বাদ গেলে আন্দোলন হবে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি শোনাবো, একবার শোনাতে পারি, যে দিল্লিতে গিয়ে 1 লক্ষ ভোটার নিয়ে 1 লক্ষ আন্দোলনকারী তাদের নিয়ে গিয়ে সেখানে আন্দোলন হবে। কি বলেছেন ছোট্ট করে আমরা শোনাবো, শুনুন। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। প্রদীপ্তদা, এই যে ঝাড়াই বাছাইয়ের কাজে বিএলওদেরকে বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে, আমি যেটা কালকে শুনছিলাম জ্ঞানেশ কুমারের বক্তব্য, আপনাদেরই কর্মচারীরা আপনাদের বিরুদ্ধে মানে এই যোগ্য নাম বাদ দিয়ে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা কেন আসছে? এটা তো প্রত্যেকেই রাজ্য সরকারি কর্মচারী, আমার মনে হয় প্রত্যেকেই ডেডিকেটেড কর্মচারী, এলিজিবল, তারা ইলেকশন কমিশনের আন্ডারে আসছে। তারা নিজেরা অনেক ক্ষেত্রে এই যে স্কুল শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে বলে বামেরা বারবার বলছে, বা আমরাও বারংবার বলছি যে ওরা আসলে পড়াশোনাকে গুরুত্ব দিতে চায় না, সেটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে এবং তাদেরকে শোকজ করা হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে ওই গৌরব যে প্রসঙ্গটা টানলো এবং বামেদের কথা ধরে বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে ঘরে ঘরে গিয়ে তুমি ভাই দেখো ভুতুরে ভোটার আছে কিনা। আমরা সেদিনকে ঠিক বলেছিলাম, আজকে আবার প্রমাণ হলো। কারণ প্রশান্ত কিশোর তার একটা অন্যতম উদাহরণ হলো। প্রশান্ত কিশোরের বিহারেও নাম আছে, এখানেও নাম আছে। আমরা কি অভিযোগ করেছিলাম? আমরা অভিযোগ করেছিলাম যে হরিয়ানা, রাজস্থান এবং বিভিন্ন রাজ্য থেকে এখানে ভোটারদের নিয়ে আসা হচ্ছে। সামনে ভয় মতুয়াদের, আমি শেষ করি, সামনে ভয় বাংলাদেশ, সামনে ভয় বাংলাদেশী অনুপ্রবেশকারী। এত একটা ভালো প্রসঙ্গ তুললেন, পিছনে হচ্ছে ওই বিদেশিদের, মানে বিদেশি মানে বাংলার যারা নয়, যারা অন্য রাজ্যে, তার মানে এখানে এসআইআর সম্পূর্ণ ব্যর্থ, অবৈধ ভোটার যারা অন্য রাজ্যে তাদেরকে স্ট্যাম্প মারা। মনিদা, কোন একটা সময় রাজনৈতিক স্লোগান দিতে গিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে যেমন আক্রমণ করেছেন মনিদারা, একই সঙ্গে প্রশান্ত কিশোরকে আক্রমণ করেছেন। একটা জায়গায় একটা স্টেশনে ট্রেন লেট করেছে, সবাই গিয়ে স্টেশন মাস্টারকে ধরেছে, ট্রেন এত লেট কেন, টাইম টেবিল কেন বানিয়েছেন? স্টেশন মাস্টার রিপ্লাই দিচ্ছে, আরে টাইম টেবিলটা আছে বলেই যে তোমরা বুঝতে পারছো ট্রেনটা লেট করেছে। তো সেরকম ভাবে দুটো প্রশ্ন এখানে, এবার সিরিয়াস ইস্যু, এসআইআর হয়েছে বলেই প্রশান্ত কিশোর 2 জায়গায় আজকে প্রদীপ্ত মুখ খুলিয়ে একদম, আরে এসআইআর নামটা তো বাদ যায়নি এখনো, নামটা যদি বাদ যেত তাহলে বুঝতো। আমরা তো এইটাই বলছি যে ছোট্ট করে গৌরবকে একটু নিয়ে তৃণমূল কংগ্রেস ধরে দিয়েছে, আর এসআইআর হওয়ার আগে তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে, আর এইটা সামনে দেখাচ্ছে ভয়, কংগ্রেসকে ভোট দেয় অনুপ্রবেশকারী এবং অন্যান্যরা, আর গৌরবকে একটু বলতে ভোটারদের স্ট্যাম্প মারা। আচ্ছা গৌরব, সেটা হচ্ছে প্রদীপ্তদা বললেন স্কুল শিক্ষা ব্যবস্থা। প্রদীপ্তদা, স্কুল শিক্ষা ব্যবস্থা সত্যি উঠে গেছে। 8000 সরকারি স্কুল আপনাদের আমলে বন্ধ হয়ে গেছে।
দুই বকবাজি। কিচ্ছু ভুয়ো না, আপনাদের তথ্য। কোথায় বকবাজি? দেখিয়ে দাও। প্রশান্ত কিশোরের নাম আপনারা বলেছেন, প্রশান্ত কিশোরকে ডেকে এনে নির্বাচনে আবার কাজে লাগানোটা প্রসঙ্গ কে ঘুরিয়ে করেছিল? দিও না। প্রশান্ত দা, SIR নিয়ে তোমাদেরও যে আমাদের প্রদীপ্ত দা, বক্তব্য, প্রশান্ত SIR নিয়ে কিশোরের কথা হচ্ছে। যে টিমকে নিয়েছে SIR আপনারা ভোটে নিয়ে কাজ আর করালেন, প্রশান্ত কিশোরের সেটাও ব্যক্তিগত বলুন। নিয়ে, সেটা সেটাও হবে না। বলুন দাদা। বিরাটিতে আসলে তোমাদের লোকেরা, তৃণমূল আর বিরাটিতে BJP তোমাদের এরা লোকেরা সভা কখনোই- করেছে গো। এরা SIR নিয়ে কখনোই তোমাদের চায় না বক্তব্য কোনো আর কাজ আমাদের সুষ্ঠুভাবে বক্তব্য হোক। এক। এখন হয় শুধু চুপ তোমরা তো পোলকে পরিবেশ নিতে মুক্তি ব্যস্ত। বাংলার বুকে তোমাদের মূল তৃণমূল সমস্যা এবং হচ্ছে BJP তোমরা তৈরি করেছে। SIR এর আমরা মাধ্যমে বলছি ভয় নিজেদের মুক্ত রাজনৈতিক পরিবেশে অস্তিত্ব এই নিয়ে কাজ চিন্তা করতে হবে। করছো, কিন্তু কোনো SIR নিয়ে ভোটার, কোনো তৃণমূল ভোটার, আর CPIM এর কোনো বক্তব্য কিন্তু দাবালের কখনো একেবারে 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 বেশ আজকে আর হাতে সময় নেই, আমাকে শেষ করতে হবে। দেখুন, একটা ঝাড়াই বাছাই করা ভোটার তালিকা সামনে আসবে, এটা তো সবাই চায়। আবার এটাও চাই আমরা যাতে আতঙ্কে কারুর মৃত্যু না হয়। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন, SIR নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো কর্মসূচি নয়। এখানে ভোটার তালিকা মূলত ঝাড়াই বাছাই করাবে, এটা হচ্ছে মূল লক্ষ্য। কোন রাজনৈতিক দলের নেতা তার অ্যাঙ্গেলে কে কি বলছেন সেটা বড় কথা নয়। নির্বাচনের সময়ে ভোটার তালিকা ঝাড়াই বাছাই এটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিকভাবে হয়, সেটাই হতে চলেছে। আতঙ্কের জায়গা নেই এখানে, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। কাউকে ইচ্ছা করে নাম বাদ দিলে তার পাশে অবশ্যই সবাই দাঁড়াবে। আজকে এখানেই আমরা শেষ করব। আজকের আর হাতে একদম সময় নেই। আমি ধন্যবাদ জানাবো মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে ছিলেন, সম্বিত পাল রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন, গৌরব মজুমদার এবং প্রদীপ্ত মুখোপাধ্যায়কে। সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় আপনারা পারলে শেয়ার করে দেবেন। আশা করি মানুষের কাছে সঠিক তথ্য খানিকটা হলেও আমরা পৌঁছতে পেরেছি। পরের খবরে নজর রাখুন। শেষ করছি হাল্লা বল। নমস্কার।